নমস্কার বন্ধুরা, আশা করি সবারই এখন ভ্যাকেশন চলছে, সামার ভ্যাকেশন। কিছু কিছু বাচ্চাদের হয়তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, আর কিছুদের হয়তো কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তো সত্যি সবাই নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আছে, আর কারো কারো তো বোথ প্যারেন্টসই কাজ করে, যারা বাচ্চাদেরকে সময় দিতে পারে না। তো আমি এটাই বলবো, হ্যাঁ এটা তো ঠিক। দেখুন, কাজ তো করতেই হবে। কাজের জায়গায় আপনি যেহেতু একটা কাজে ইনস্টিটিউশনে বা অফিসে যুক্ত আছেন, তো আপনার তো কর্মস্থানে যেতেই হবে। কিন্তু এই জন্য এটা নয় যে বাচ্চারা নিজেদেরকে লোনলি ফিল করুক আর আপনারা সময় দিতে পারেন না, এরকম যেন না হয়। কেন যেটা আমরা আগামী দিনগুলো যেরকম দেখছি, যাতে কঠিন না হয়ে যায় আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য। এটা আমাদের দুটোই মাথায় রাখতে হবে যে আমরা নিজের কর্মস্থানটাও যেন ভালো করে পোক্ত করে ফেলি, আর বাচ্চারাও যেন লোনলি ফিল না করে, এটাও আমাদের দেখতে হবে। তো এই হলো। তো এগুলো কিছু কিছু আমি আপনাদেরকে উইশেসও দিচ্ছি সামার ভ্যাকেশনের, যাতে সবাই ভালো মতন কাটুক। আর নিজেদের বাড়িতে যতটুকু পারেন, যারা টিচাররা যারা ভ্যাকেশন পেয়ে গেছেন অলরেডি, তারা যদি পারেন যে নিজেরাই যেখানে আছেন সেখানেই থাকার চেষ্টা করুন। কেন কি দেখুন, বাইরে গিয়ে বিপদ হওয়ার থেকে নিজের বাড়িতে থেকে যদি আমরা সেফলি থাকি, ওটা বেশি দরকার। বাইরে গিয়ে আনন্দ করার থেকে যদি আনসেফটি কিছু হয় বা এরকম হয়ে যায় যে আমরা চারিদিকে ফ্লাডই পেলাম, তো কি হবে? পয়সা নষ্ট। তো পয়সার থেকেও বড় কথা হলো আমরা ডেঞ্জার জায়গায় যদি পৌঁছে যাই, বা এরকম যদি হয় যে মৃত্যুর মুখে আমরা নিজেকে ফেলে দিয়েছি, ওইগুলো হওয়ার থেকে বাবা যেখানে আছে ওইখানে থাকাটাই আমার মনে হয় সেফ আর বুদ্ধিমতী বা বুদ্ধিমানের কথা। যেখানে যারা যেখানে থাকেন তারা ওইখানে থাকাই ভালো। এখন কোনো জায়গায় জার্নি করা বা ট্রাভেলিং করা একদমই উচিত নয়। জানি সবারই ইচ্ছে করে যে ভ্যাকেশন পায়, সবাই চায় নিজের একটু আলাদাভাবে একটু টাইমটা স্পেন্ড করতে, কিন্তু বাট আমার মতে এখন যে পরিস্থিতি চলছে, কোনো জায়গায় না যাওয়াই বেটার। যেরকম আমরা দেখলাম লোনাভলা কেসটা, সবারই বোধহয় পরিচিত হয়ে গেছে কেসটার উপরে। কিন্তু হ্যাঁ, আমি নিজেও দেখেছি কেস বলবো না, আমার সত্যি এই জিনিসটা খুব মনে খারাপ লাগে যখন মানুষ এটাকে নিয়ে অ্যানালাইসিস করে। অনেকরা এখন ভিডিও বানিয়ে নিচ্ছে, ভাইরাল যেহেতু হয়ে গেছে, এটা নিজের মতন করে ভিডিও বানাচ্ছে। এটা আমি এখন করে কি করব বলুন তো? এটা ভিডিও বানিয়ে বা এটাকে অ্যানালাইসিস করে, क्यों गए वहाँ पे नहीं जाना था, ऐसे क्यों करते हैं लोग, সেলফি क्यों लेने যায়। আরে সেলফি নেওয়ার দরকার কি বা কিছু করারই কি দরকার? আমি বলছি যে যেই জায়গাগুলো আমাদের যাওয়া খুবই ডেঞ্জার, সেই জায়গাগুলো সরকার কেন বন্ধ করে দেয় না? আর সেইখানে একটা রেস্কিউ টিম নেই, যেখানে হঠাৎ করে ড্যামের থেকে জল ছেড়ে দেয়, হঠাৎ করে জল এসে যায়, যেখানে নিজেকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে, সেইখানে কোনো রেস্কিউ টিম থাকে না। আর এখানে আমি বুঝি না, এটা ট্যুরিস্ট প্লেস হলো কী করে? যদি এরকম মৃত্যুর মুখে আমাদেরকে ঠেলে দেওয়া হয়, এটা ট্যুরিস্ট প্লেস হলো কী করে? এটা একটা কথা। আমার এরকম কোনো রকমের জায়গা পছন্দ হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে কথাগুলো বলি যে আমি যখন গেছিলাম কলকাতায়, তখন আমি পুজোর সময় গেছিলাম। খুব সুন্দর পুজো হয় কলকাতায়, আপনারা সবাই জানেন। আমারও ইচ্ছা করেছে যে না, আমি সব বড় বড় যেগুলো বাজেটের পুজোগুলো হয় সেগুলো দেখা। আমিও সন্ধ্যার সময় বেরিয়ে গেছি। সন্ধ্যার সময় বিশ্বাস করবেন না, আমি যখন বেরিয়েছি, আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে, তখন আমি যখন দাঁড়িয়েছি আর আমার আগে যে দাঁড়িয়েছি, আমার নাক আর তার শরীরটা এরকম এরকম পজিশনে। আমার মনে হচ্ছে যে না, আমার কেন জানি আমার মনে হচ্ছে না, সেখানে আমার ফ্যামিলিকে বাঁচানো যাবে না। আমি এরকম পরিস্থিতিতে কোনো দিন আমার ফ্যামিলিকে বাঁচাতে পারবো না। আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছি, নিজেরই সাফোকেশন ফিলিং হচ্ছে। আমি এখান থেকে কি করেছি, ব্যাক করে ফেলেছি। আমি ব্যাক করে আমি যাইনি, যতই বড় বাজেট হোক না কেন। মা দুর্গা জানেন, মা দুর্গাকে আমি সত্যি, মা দুর্গার অনেক পাওয়ারফুল। মা দুর্গা আছেন বলেই বোধহয় আজকে আমি ভালো মতন আছি। তো আমি এরকম জায়গায় আমি যেতে চাই না, যেখানে শুধু মানুষ প্যান্ডেল দেখার জন্য যায়, মা দুর্গাকে দর্শন করা যায় না। এরকম আমার দরকার নেই। মানুষের প্রাণের থেকে বড় কিছু হয় না। আর আমার ফ্যামিলির জন্য আমার মনে হয় আমি এটা ভালো স্টেপ বলতে গেলে আমি নিজেই
মানে ব্যাক করে গেছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছি না আমার দরকার নেই, আমার এরকম জায়গা দরকার নেই, এরকম বিগ বাজেটের যতই বিগ বাজেট হোক না কেন, হ্যাঁ হতে পারে আমি আবার কলকাতায় আসবো না, আমি যেহেতু কলকাতার বাসিন্দা নই, হয়তো আবার এখন আমি আসতে পারবো না, আবার আসবো যেদিন আমার হবে সুযোগ হবে আমি আবার আসবো। আমি ব্যাক করেছি, আমি যাইনি। বিশ্বাস করবেন না এখানে মানুষরা কিভাবে দেখে পুজো। একটা মানুষ যদি পড়ে যায়, মানুষ বুঝতে পারবে না যে কয়টা মানুষ যে পড়ে গেছে, সে যে মৃত্যুতে মুখে পড়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে, বুঝতেই পারবে না। এত লোকারণ্য এখানে। এরকম সিচুয়েশনে আমি নিজেকে সেফলি এনে ফেলেছি, আর আমি চাইনি যে আমি এরকম পরিস্থিতিতে ফেলি আমার ফ্যামিলিকে। এটা হলো একরকম নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। দেখুন, সবসময় আনন্দ এক জায়গায়, আর নিজেকে কিভাবে সেফলি আনন্দটা করা যায় ওটা মাথায় রাখবেন। আর একটা মর্মান্তিক ঘটনা যেটা শুনলাম গুয়াহাটিতে, আমরা অনেক প্যারেন্টসরাই চাই যে ছেলেমেয়েরা এভরিডে স্কুলে যাক, সে ঝড় হোক বৃষ্টি হোক, অ্যাবসেন্ট করাটা উচিত নয়। সেটা আমি নিজেও বলি যে আমার ছেলে যদি পারছে কেন স্কুল যাবে না, যদি বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে, বৃষ্টি তো বৃষ্টির দিন পড়বেই, এটা আমার নিজস্বরও কথা। কিন্তু হ্যাঁ, এত জলের পরিস্থিতির মধ্যে স্কুল খোলা, স্কুলে এক্সাম যদি চলছে, কেন এক্সাম চলবে, কেন এতটাই আপনাদের জরুরি হয়ে গেছে নাকি এক্সামটা ফেলা, যে বাচ্চাদের প্রাণের থেকে বড় আপনাদের এক্সাম হয়ে গেল? কি হবে এগুলো করে? আজকে যে বাচ্চাটা নিজের প্রাণটা বাঁচাতে পারলো না, সে বাচ্চাটা যে ছিটকিয়ে গিয়ে নর্দমাতে পড়ে গেল, আমরা বলছি নর্দমা খোলা ছিল, ঠিক আছে, নর্দমা খোলা থাকা উচিত নয়, বুঝলাম। এই জলের মধ্যে, এই জল প্রলয়ের মধ্যে যে বাচ্চাগুলোকে যে এক্সাম, আজকে এরকম অবিনাশের মতন অনেক অবিনাশ হতে পারে, এরকম বিপদে পড়তে পারে। আপনারা যে স্কুল কলেজ, একটা বাচ্চা যখন শুনবে আমার এক্সাম চলছে, সেই বাচ্চাটার অভিভাবকরাও ভাববে না আমি যেভাবে হোক আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাই, এক্সাম দেওয়াই, এরকম তো নিশ্চয়ই ভাববে। সেই বাচ্চাটাকে তো আর ঘোরাতে ওর বাবা নিয়ে যায়নি না, আমার তো মনে হয় না সেই বাচ্চার বাবাটা ঘোরাতে নিয়ে গেছে। যে বাচ্চাটার বাবা একা নিজের নর্দমাতে নেমে নিজের বাচ্চাটাকে পাগলের মতন খোঁজার চেষ্টা করেছে, সে বাচ্চার বাবা তো এরকম মেন্টালিটির মনে হয় নয় যে এই জল প্রলয়ের মধ্যে তোকে নিয়ে যাই জল দেখাতে। নিশ্চয়ই কিছু বিশেষ কারণই ছিল যে ও পিছনে বসে ওকে নিয়ে যাচ্ছিল। আমি বলবো যে একটা মা যখন একটা বাচ্চাকে, একটা শিশুকে হারিয়ে ফেলে, কতটা মার বুক ফেটে যায়। শুধু ওর মার বুক ফাটেনি, শুধু ওই অবিনাশের মারই বুক ফাটেনি, আমাদের মতন হাজার হাজার মায়ের বুক ফেটে গেছে যখন অবিনাশ মতন ছেলে এই সংসারটা ছেলে চলে যায়। আমাদের সবার বুক ফেটে যায় যখন এরকম মা নিজের বাচ্চাকে, নিজের সন্তানকে নিজের থাকা অবস্থায় দেখে যে আমার বাচ্চাকে আমি চিনতে পারছি না। 3 দিন পর যখন একটা শিশু আসে মায়ের কোলে, মৃত্যুর মুখ থেকে যখন নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ভগবান, ওকে যখন দেখে ওকে চিনতে পারে না। কিন্তু জলের মধ্যে যখন একটা শিশু থাকে এতটা দিন, ওর যে কী পরিস্থিতি হবে এটা কল্পনা করা যাবে না, ওর চেহারা যে কী হবে, সে মা ভুলতে পারবে না ওই দৃশ্যটা। আমি দেখিনি এই দৃশ্য, আমি দেখতেও চাইব না, কিন্তু শুধু অবিনাশের মার বুক ফাটেনি, হাজার হাজার মায়ের, যত মা আছে এই পৃথিবীতে তত মায়ের বুক ফেটেছে, এটা আমি বলতে পারি। এরকম যেন আর কোনো অবিনাশের সাথে না হয়, এটা আমি চাইবো। আর অভিভাবকদেরকেও আপনি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ভাববেন না যে আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়া যাচ্ছে না, আমি কি করে নিয়ে যাব, ভাববেন না। দরকার নেই এরকম পরীক্ষার, যেখানে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি। সেই অবিনাশকে আর খুঁজে পাওয়া যাবে না। যতই আপনারা SDRF নামান বা সে SDRF বা স্নিপ ডগ আপনার বাচ্চাকে ঘুরিয়ে আনবে না, অসম্ভব। এটা মায়ের বুকটাকে, বাবার বুকটাকে কি করে ফেলেছে এটা বোঝানো অসম্ভব, এটা আমি বোঝাতে পারবো না। এই হলো। আর
আরেকটা কথা আমি বলি, দেখুন আপনাদের বাচ্চাদেরকে, আমারও সন্তান আছে, আমার সন্তানদেরকে এরকম শিক্ষা দিন যে যেন ওরা সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করতে পারে। গুরুর সাথে কিভাবে ব্যবহার করতে লাগে, গুরুজনদের সাথে কীভাবে ব্যবহার করতে লাগে, এটা যেন জানে, এটা যেন শিখে। আজকে যদি শিক্ষা গুরুর সাথে ছাত্রর সম্পর্ক একটা মার্ডারার হয়ে যায়, সেরকম শিক্ষা কী বা দিলাম? এটা কীরকম শিক্ষা হলো, কীরকম সমাজ হয়ে দাঁড়াচ্ছে আপনারা বলুন? কি সমাজ এটা? এই সমাজটা কি সমাজ যেখানে একটা গুরু বলতে পারবে না যে তুমি যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও? সেই গুরু যদি এই কথাটা বলার পর রীতিমতো যদি ওকে মেরে ফেলে, মার্ডার হয়ে যায় সে গুরু, তো এর মতন দুর্ভাগ্য আর কি? কোথায় আছি আমরা? এটা কেমন সমাজ? এটা কেমন চাইছি, কেমন ভারত এটা হচ্ছে, যেখানে আমাদের কালচারই ছিল আমরা গুরুদেরকে প্রণাম করতাম, গুরুজনকে যখন দেখতাম তখনই নিজের মস্তিষ্ক নামিয়ে দেখাতাম যে আমরা কতটা ওনাদেরকে রেসপেক্ট করি। এগুলো না, এগুলো তো দূরের কথা, এগুলো তো আমরা চিন্তাই করতে পারি না যে কোথায় এসে দাঁড়িয়েছে সমাজটা। একটা গুরুকে, একটা যেখানে তোমার গুরু তোমার সব কিছু বানানোর উপরে ওই গুরুটারই হাত আছে, তাকে তুমি শেষ করে দিলে। কি শিক্ষা পেলে তুমি? কি পেলে এটার থেকে? উনি তো নেই, পৃথিবী ছেড়ে উনি তো চলে গেছেন, কিন্তু কি পেলে তুমি তাকে মেরে? কি শিক্ষা দিলে এই সমাজকে? কি দিলে বলো তো? আজকে সোশ্যাল মিডিয়াতে যে তুমি এরকমভাবে নিজেকে দেখাচ্ছ যে আমি খুব বড় কাজ করে ফেলেছি, আজকে সোশ্যাল মিডিয়াতে সব কিছুই আছে। বাচ্চারা, তোমরা যে এত ছোট ছোট বাচ্চা বা ক্লাস 11-এ বাচ্চা বা 12-এর বাচ্চা যারাই হয়ে থাকো, তোমরা অনেক ছোট, তোমাদের হাতে এই যে পাওয়ারটা আছে মোবাইলটা, এটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তোমরা কোনটা নিতে চাও এটা তোমাদের উপরে। অ্যাডভান্টেজ রূপে নিতে চাও না ডিসঅ্যাডভান্টেজ রূপে নিতে চাও, এটা তোমাদের উপরে। তোমরা বিচার করো না, তোমরা ভালো জিনিসটাকে দেখো। খারাপভাবে নিজেকে কি পাওয়ার খাটিয়ে চালাতে চাইলে, কি পাওয়ার দেখাতে চাইলে যে তুমি একটা মানুষকে মেরে ফেললে? তোমার জন্ম দিতে পারলে না, তুমি মেরে ফেলতে পারলে? তোমাকে তো এই অধিকারটা দেয়নি গো। অনেক পাপ করেছো। আর বলবো না কিছু, আজকে এখানে আমি শেষ করছি আমার কথাগুলো। আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো, আমি আপনাদের সবার সাপোর্ট চাইছি। নমস্কার।